মিস আসসালামু মিস আলাইকুম। আস- মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতটুকু পড়ানো হয়েছিল মনে আছে? জি ম্যাডাম, অধ্যায় 5 শেষ হয়েছিল। অধ্যায় 5 শেষ হয়ে গিয়েছিল? জি ম্যাডাম। অধ্যায় 5 না শুরু করলাম কেবল সেদিন। তোমাদের যে জি মিস, সন্ধ্যাবেলা একটা ওইদিকে ক্লাস নিলাম, সন্ধ্যাবেলা যে ক্লাস নিলাম সেদিন তো অধ্যায় 5 শুরু করলাম, ওইদিন কি শেষ হয়েছে? হ্যাঁ। অলিগোপলি বাজার পর্যন্ত পড়াইছিলাম আমার যতটুকু মনে পড়ে। ও তাহলে বাংলাদেশের বাজার ব্যবস্থাটা শুধু বাকি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বাজার ব্যবস্থা বাকি। কতজন আছে পার্টিসিপেন্ট? সবাই চলে এসেছে? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। কয়জন আছে? 7 জন আছো তোমরা, বাকিরা আসে নাই এখনো। আচ্ছা, বাংলাদেশের বাজার ব্যবস্থা। এখানে এই চ্যাপ্টারে আমরা পড়েছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, এই সবগুলো আলোচনা করা হয়েছে। এখন বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচাকেনার ধরন লক্ষ্য করা যায়। বাস্তব উদাহরণ দ্বারা এই 3 ধরনের বাজার নিয়ে আলোচনা করা যায়, অর্থাৎ বাংলাদেশে এই 3 ধরনের বাজার ব্যবস্থাই প্রচলিত আছে। এবং সেটা কি কি ক্ষেত্রে আছে এটা হচ্ছে এখানে উদাহরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে আছে বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই, তবে পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি বাজার লক্ষ্য করা যায়। আচ্ছা, এখানে যে বলেছে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই, এর মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, বাংলাদেশে যেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উদাহরণগুলো আছে সেগুলোর মধ্যে ওই সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান নেই। কিছু কিছু বৈশিষ্ট্য আছে এবং কিছু কিছু বৈশিষ্ট্য অ্যাবসেন্ট আছে, এই জন্য এটাকে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা যায় না। বাংলাদেশে কৃষি পণ্যের খুচরা বাজার এই বাজারের ভালো উদাহরণ। যেমন ধানের প্রাথমিক বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে না। প্রাথমিক বাজার মানে হচ্ছে গ্রামের বাজারটা, বা এটা হচ্ছে সরাসরি কৃষকের থেকে কেনা হয়। সেখানে অনেকজন কৃষক থাকেন, অনেকজন মানে উৎপাদক থাকেন, এবং তাদের থেকে যারা হচ্ছে ওই ধানগুলো প্রসেস করার জন্য কিনে নেন তারাও অনেকজন থাকেন। বহুজন ক্রেতা বিক্রেতা থাকার কারণে মানে কোনো একজন সেটাকে প্রভাবিত করতে পারে না সেই বাজারকে, এজন্য হচ্ছে এই প্রাথমিক ধানের বাজারটাকে প্রতিযোগিতামূলক বাজার বলা যায়। এভাবে অন্যান্য খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতির বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তার কাছাকাছি। কিছু কিছু সেবার ক্ষেত্রে এই বাজার দেখা যায়, যেমন রিক্সা পরিবহন। সেবার ক্ষেত্রে এই বাজার দেখা যায়, এর মানে হচ্ছে যেমন আমরা চলাচল করি অলমোস্ট রিক্সা দিয়ে সবাই, এবং হচ্ছে সেখানে আমাদের শহরে, ঢাকা শহরে আমরা যদি দেখি তাহলে রিক্সার পরিমাণ কিন্তু অনেক। আবার আমরা যেমন যারা যাত্রী আছি
তারাও অনেক। তো ওইটাকে রিক্সার মানে পরিবহন সেবাটাকে যদি আমরা একটা বাজার ধরি, তাহলে ওই রিক্সা সেবাটাকেও একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা যাবে। এজন্য সেখানে অনেকজন রিক্সা চালক আছেন, আমরা অনেকজন যাত্রী আছি, এবং কোনো একজন রিক্সা চালক চাইলেই কোন একটা জায়গার ভাড়া সে বাড়িয়ে দিতে পারে না। কিছু কিছু জায়গার ভাড়া রেট করা আছে, আমরা জানি যে এখান থেকে এখানে 15 টাকা হবে, 20 টাকা হবে। তো কেউ একজন চাইলেই সেই মানে তখন তার মন চাইলো আর সে 50 টাকা দাবি করে বসে থাকলো, এরকম হবে না। সে বসে থাকতে পারে, তাকে বসেই থাকতে হবে। তো ওই সেবার ক্ষেত্রে ওইটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ হতে পারে। তারপরে আছে একচেটিয়া বাজার। বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না, তবে আমদানিকৃত পণ্য কিংবা সেবার ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায়। অর্থাৎ বাংলাদেশে যেসব পণ্য উৎপাদিত হয় এইরকম পণ্যের ক্ষেত্রে কোনো একচেটিয়া বাজার বাংলাদেশে বিদ্যমান নাই। তবে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হয় সেসব ক্ষেত্রে একচেটিয়া বাজার থাকতে পারে। যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এবং জ্বালানি তেল হচ্ছে শুধু এই কর্পোরেশনটাই বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসে। তো এটা একটা একচেটিয়া বাজারের উদাহরণ। ঢাকা শহরে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও এরূপ বাজার বিদ্যমান। এগুলো আন্ডারলাইন করে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে একক প্রতিষ্ঠান। আচ্ছা, বাংলাদেশ রেলওয়ে যখন আমি একচেটিয়া বাজার পড়িয়েছি তখন বলেছি বাংলাদেশ রেলওয়ে হচ্ছে এখন হচ্ছে কিছু কিছু প্রাইভেট ট্রেন চলার অনুমতি আছে, কিন্তু সেগুলার জবাবদিহিতাও বাংলাদেশ রেলওয়ের কাছে। তো ওইটাও হচ্ছে বাংলাদেশে একচেটিয়া বাজারের যদি উদাহরণ চায় বা এমসিকিউতে আসে, তাহলে এই জিনিসগুলো হবে বাংলাদেশ একচেটিয়া বাজারের উদাহরণ। তারপর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশে বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক, যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য, প্রসাধনী, কোন কোন সেবার ক্ষেত্রেও এরূপ বাজার দেখা যায়, যেমন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, একচেটিয়া প্রতিযোগিতামূলকের সংজ্ঞাটা কি বলেছিলাম, কারো মনে আছে? একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, একটা হচ্ছে প্রতিযোগিতা, আরেকটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এটার বৈশিষ্ট্য কি, বা কোন বাজারটাকে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলি? মানে আর কি, যে সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে যেটা হয় আর কি। হ্যাঁ, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটার মধ্যে যেটা, সেটা হচ্ছে যে ওখানে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য থাকবে, আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে। দুইটা বাজারেরই বৈশিষ্ট্য থাকবে, কিন্তু কোনো মানে ওই দুইটা বাজারের মধ্যে কোনোটার বৈশিষ্ট্যই পূর্ণভাবে বিদ্যমান থাকবে না। আচ্ছা, আচ্ছা, বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দেখো, পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি জানে, বৈশিষ্ট্যটি কোন বাজারের? লামিয়া বলো, আনমিউট করো, তারপর বলো বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বরের অ্যান্সার কি হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তারপরে আছে দামের নিয়মে কেনা বেচা হলে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয়। দামের নিয়মে কেনা বেচা হলো ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয়, চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রয় বিক্রয়, নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে ক্রয় বিক্রয়। নিচের কোনটি সঠিক? এটা নদী বলো। নদী শুনতে পাচ্ছ? আনমিউট করো, আনমিউট করে এটার অ্যান্সার দাও। ক্লাসে তো প্রেজেন্ট দেখাচ্ছে, কোনো সারা শব্দ নেই। আমি সুকন্যা বলি বলো। ম্যাডাম, হ্যাঁ বলো, জানাসিন বলো। 1 আর 2 হবে এটা। 1 আর 2 হবে। ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে, চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ,
আচ্ছা, তারপরে আছে অনুচ্ছেদ। জানাসীন অনুচ্ছেদটা পড়ো। সিদ্দিক সাহেব রাস্তার পাশের বাজার থেকে ছোট মাছ মুরগি নিয়ে 8টার সময় বাসায় আসেন। মিসেস সিদ্দিক সবজি আনতে বললে তিনি বলেন এখন তো আর পাওয়া যাবে না। জনাব সিদ্দিক কোন ধরনের বাজার থেকে মাছ মুরগি ক্রয় করেন? এটা অতি স্বল্পকালীন। হ্যাঁ, এটা অতি স্বল্পকালীন বাজার। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে একটা সুকন্যা বলো। জি ম্যাম। তারপরে জানাসীন যেটা বললো, একটা উদ্দীপক পড়েছে, তারপরে হচ্ছে সে এটার অ্যান্সার দিয়েছে। তারপরেরটা যেটা আছে 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বারটা পড়ো এবং অ্যান্সার দাও। উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো: ক, দ্রব্যের কেনাবেচার জন্য অনেক লোকের আগমন। খ, বিক্রিত দ্রব্যগুলো গুণাগুণ ও গঠন প্রকৃতি একই ধরনের। 3, একই ব্যক্তির বাজারে দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। উত্তর হবে কোনটা হবে অ্যান্সার? 1 ও 2। 1 ও 2। এটা কোন ধরনের বাজার ছিল? কোন ধরনের বাজারের বৈশিষ্ট্য পড়ছি আমরা? অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজারে দ্রব্যের কেনা বেচার জন্য অনেক লোকের আগমন হয় এবং বিক্রিত দ্রব্যের গুণাগুণ ও গঠন প্রকৃতি মোটামুটি একই ধরনের থাকে। জি ম্যাম। আচ্ছা, তারপরে সৃজনশীল প্রশ্নটা তানহা পড়ো। সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা আছে সেটা পড়ো। এক নম্বরটা, কামাল হ্যাঁ। আমাকে একটি ম্যাটাডোর কলম দিন। দোকানদার: ভাইয়া, এই সপ্তাহেই কোনো কলমের দাম কমেছে, নেবেন কি? কামাল: কেন, ম্যাটাডোর থেকে ইকোনো কলম কি মানে গুণে আলাদা? দোকানদার: না, তেমন নয়। বাজারে অনেক কোম্পানি আছে, তাদের সবার কলম প্রায় একই মানের, কেবল দেখতে সামান্য ভিন্ন। কামাল: তাহলে আমাকে ম্যাটাডোরই দিন, এটি আমার ভালো লাগে। আচ্ছা, তারপর হ্যাঁ, প্রথম প্রশ্নটা ফার্ম কাকে বলে? হ্যাঁ, ফার্ম কাকে বলে? ফার্ম কাকে বলে এটা বই থেকে দেখে বলতে পারবে? মুখস্থ বলতে হবে না, বই থেকে দেখে বলতে পারবে? পারবে নাকি পারবে না? এটা কি ম্যাডাম মানে অনেকগুলো শিল্প নিয়ে কি এটা? ফার্ম কাকে বলে? অনেকগুলা ফার্ম নিয়ে একটা শিল্প হয়। ও সরি সরি। এটা নাই তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া নাই? না ম্যাডাম। একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসা প্রতিষ্ঠানকে ফার্ম বলে। অর্থাৎ ফার্মে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হবে না, একটি মাত্র পণ্য উৎপাদন হয় যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে, সেটাকে হচ্ছে ফার্ম বলে। 2 নম্বরে আছে স্বল্পকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার থেকে মোটামুটি দীর্ঘস্থায়ী যে বাজারটা হয় সেটা, এটা তো বইয়ে দেওয়াই আছে। কামালের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য ব্যাখ্যা করো। কামালের ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের পণ্য হতে পারে? আমরা কয়টা বাজার পড়েছি? পূর্ণ প্রতিযোগিতামূলক, তারপর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক, আরেকটা হচ্ছে একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে একটা পণ্যের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে একজনই বিক্রেতা থাকবেন, আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে দুইটা বাজারেরই বৈশিষ্ট্য থাকবে এবং তারা যে ধরনের পণ্য বিক্রি করবেন সেই পণ্যগুলো হচ্ছে মোরললেস একই হবে। মানে বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জিনিসগুলো আসলে একই হবে। তো কামাল যে কলম কিনতে গেছে, এই কলমের বাজারটাকে আমরা কি ধরনের বাজার বলতে পারি? কে বলতে পারবে?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ইফতি বলেছো, হ্যাঁ ভেরি গুড। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, তো এইটার অ্যান্সার দিতে গিয়ে হচ্ছে প্রথমে কামালের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য, তো এটা বলবে যে এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য, তারপরে বলেছে ব্যাখ্যা করতে। এখন ব্যাখ্যার মধ্যে গিয়ে হচ্ছে বইয়ে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে যা যা আছে, মানে প্রথমে হচ্ছে সংজ্ঞাটা লিখবে, তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বইয়ে যেরকম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে ওরকম পয়েন্ট আকারে লিখবে না, প্যারা আকারে লিখবে, কিন্তু হচ্ছে ওই লেখার মধ্যে যেন পুরোটা ব্যাখ্যা চলে আসে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে বাজার বলতে আমরা কি বুঝি এবং কোনগুলাকে বলে, ওখানে হচ্ছে কি কি ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এইসব। আর 4 নম্বরে আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে কামালের ক্রয়কৃত পণ্যের বাজারের সম্পর্ক বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে বলেছে। তো এটাও হচ্ছে বই থেকে সুন্দর করে পড়তে পারবে। একচেটিয়া প্রতিযোগিতামূলক এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবগুলারই তো হচ্ছে বৈশিষ্ট্য আলাদা আলাদা করে বই দেওয়া আছে, সবগুলারই সংজ্ঞা বই আলাদা আলাদা করে দেওয়া আছে। তোমরা করবে কি, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। সৃজনশীল 1-এর যে 4 নম্বর প্রশ্নটা আছে, এটা হচ্ছে সবাই নিজেদের মতো করে লিখবে, গাইড থেকে কেউ কপি করবে না, গাইড থেকে হেল্প নিতে পারো কিন্তু কেউ হুবহু কপি করবে না। আর এটা হচ্ছে এরকম হবে যে প্রথমে একচেটিয়া বাজারের ব্যাপারে লিখলে, প্রথমে কি বলেছে সরি, প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ব্যাপারে লিখলে, তারপর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ব্যাপারে লিখলে, দুইটা জিনিস প্যারা প্যারা করে উপর নিচে আসবে, কোনো ছকটক কাটার দরকার নেই। আর হচ্ছে যখন ওই প্যারাটা মানে লিখবে ওইটার মধ্যে হচ্ছে তোমার বই থেকে সংজ্ঞা নিবে, বই থেকে বৈশিষ্ট্য নিবে এবং ওটা প্যারার মধ্যেই রাখবে, আলাদা করে ওই যে পয়েন্ট করার কোনো দরকার নেই। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, জানাসিন এটা আবার ইয়াতে কি বলে মেসেঞ্জার গ্রুপে লিখে দিও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। বুঝতে ম্যাডাম পেরেছেন ফার্মের সংজ্ঞাটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, ফার্মের সংজ্ঞাটা লেখো। যে ধরনের যে সব ব্যবসা প্রতিষ্ঠান কেবলমাত্র একটি পণ্য উৎপাদন করে তাকে ফার্ম বলে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম এই যে ফার্মের সংজ্ঞাটা যদি আমি এভাবে লিখি তাহলে কি হবে, একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসা প্রতিষ্ঠানকে ফার্ম বলে, এটা কি হবে? হ্যাঁ একই তো কথা, আমি যেটা বললাম সেটাকেই হচ্ছে একটু ঘুরিয়ে একটু অন্যভাবে বলা হলো, সেম কথা তো। ওকে মিস। আচ্ছা, তারপর হচ্ছে স্নেহা 2 নাম্বার উদ্দীপকটা পড়ো, সৃজনশীলের 2 নাম্বার উদ্দীপকটা পড়ো। রিমি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে। সে নতুন একটি ব্যাগ বাজারে কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি দেখতে পায়। এর কারণ জানতে চাইলে দোকানটি জানায় যে উক্ত ব্যাগ একটি মাত্র কোম্পানি আমদানি করে। কোম্পানির দাম বাড়লে তাদের কিছু করার থাকে না। অনুরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় রিমিকে উচ্চ দরে ব্যাগটি ক্রয় করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে উপকরণ কাকে বলে? উপকরণ মানে হচ্ছে এখানে উৎপাদনের উপকরণ জানতে চেয়েছে, যে উৎপাদনের উপকরণ কাকে বলে। তো এটা কি আছে, বই দেওয়া আছে? ম্যাডাম এটা দ্বিতীয় অধ্যায়ে আছে। তাই দ্বিতীয় কোনো অধ্যায় কিছু কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবা কর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এভাবে লিখলেও চলবে। তারপরে আছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কি বোঝায়? এটা তো এই চ্যাপ্টারে আছে তাই না? উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কি বোঝায়?
এটা আছে 63 নাম্বার পেজে, যেটা আছে সেটা লিখলেই হবে। 63 নাম্বার পেজে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যর মধ্যে 2 নাম্বার পয়েন্ট যেটা, এটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। দ্রব্যগুলো গুণগত ও বাহ্যিক দিক থেকে কিছুটা পৃথক হয়ে থাকে, অর্থাৎ দ্রব্য পৃথকীকরণের অর্থ হচ্ছে বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্য সমজাতীয় নয়, এজন্যই একচেটিয়া প্রতিযোগিতার উদ্ভব হয়। আচ্ছা, এখানে যে পড়ে যাচ্ছি এগুলা কি সবাই বুঝতে পারছো নাকি এখানে কোনো প্রশ্ন আছে? আমার মনে হচ্ছে যে খুব সিম্পল কথা, কিন্তু কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যেখানে যে ম্যাডাম এই জিনিসটা বুঝি না, এরকম যদি হয় তাহলে প্রশ্ন করো, বুঝিয়ে দিই। নো ম্যাম, বুঝছি। ওকে, তারপর আছে রিমির ক্রয়কৃত পণ্যটি কোন ধরনের বাজারে। এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে তাই না? রিমির ক্রয়কৃত পণ্য কোন ধরনের বাজারে, বলো সবাই একসাথে বলো শুনি। একচেটিয়া বাজার। একচেটিয়া একচেটিয়া বাজার, বাজার। very good. বাজার। একচেটিয়া বাজার। রিমির ক্রয়কৃত পণ্যটি একচেটিয়া বাজার এবং এটা হচ্ছে একটা আমদানি কোম্পানি, তাই না? এটা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান না, এরা বাইরে থেকে, দেশের বাইরে থেকে নিয়ে আসে এবং এরা হচ্ছে চাইলেই দাম বাড়িয়ে দিতে পারে কারণ তাদের কোনো কম্পিটিটিভ বা কম্পিটিটর মার্কেটে নেই, এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে বলেছে যে কোন ধরনের বাজারের ব্যাখ্যা করো, তো এখানে কি লিখবে? একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, একচেটিয়া বাজার কাকে বলে প্রথমে এই জিনিসটা তুলে ধরবে, তারপর হচ্ছে একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দিয়ে আরেকটা প্যারা সাজাবে। প্রথম প্যারাটা হবে সংজ্ঞা, আর দ্বিতীয় প্যারাটাতে হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে ব্যাখ্যাটা চলে আসবে। আচ্ছা, বাংলাদেশে রিমির ক্রয়কৃত পণ্যের বাজারের পরিধি কতটুকু বিশ্লেষণ করো। ক্রয়কৃত বাজারের অর্থাৎ বাংলাদেশে একচেটিয়া বাজারের অবস্থা কিরকম সেটা এখানে জানতে চেয়েছে। আচ্ছা, বাংলাদেশে একচেটিয়া বাজারের যেটা বইয়ে দেওয়া আছে সেটা কিন্তু অনেক ছোট, তাই না? এত ছোট দিলে তো আর 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে না, তো এটার জন্য অবশ্যই অন্যান্য বই থেকে হেল্প নিতে হবে, গাইড থেকে হেল্প নিতে হবে, কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে হুবহু গাইড থেকে লিখবে না। যেমন ক্লাস 9 পর্যন্ত এখন যে অ্যাসাইনমেন্টের নির্দেশনাটা এসেছে ওখানে হচ্ছে খুব স্পষ্ট করে বলা আছে যে কেউ যদি সরাসরি গাইড থেকে লেখে এরকম বোঝা যায় তাহলে ওইটা অ্যাসাইনমেন্ট পুরোটা বাতিল করে দিতে। তো 9 এর জন্য যদি এই ধরনের নির্দেশনা এসে থাকে, তোমরা যখন পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ধরনের কোনো নির্দেশনা থাকতে পারে, এই জন্য হুবহু গাইড থেকে কপি করবে না, গাইড থেকে দেখে তারপর হচ্ছে ওইটা নিজেদের মতো করে একটু গুছিয়ে নিবে। যেহেতু বইয়ে নেই, নিজে নিজে লেখা তো আর সম্ভব না। আচ্ছা, এটা কি পারবে নাকি আমি লিখিয়ে দিব? কথা বলতে হবে তো, জানাসিন বলো। ম্যাডাম আপনি লিখিয়ে দিন। একচেটিয়া বাজারের পরিধি, বাংলাদেশ একচেটিয়া বাজারের পরিধি। আচ্ছা, তাহলে এটা নেক্সট ক্লাসে লিখিয়ে দিব। তারপর কি আছে? এতটুকুই। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা পড়া হয়েছিল ভালো মতো? আমি কতগুলো এমসিকিউ ধরি তাহলে এখন। রেসপন্স করো। একবারে কথা বলে নাই কি? মহিমা কথা বলে নাই, নদী কথা বলে নাই। নদী তো এখন আর ক্লাসে নাই। মহিমা আনমিউট করো। তোমরা কি এমন হয় যে ক্লাসে জয়েন করে ভিডিও তারপরে হচ্ছে মাইক সব অফ টফ করে দিয়ে চলে গেলা? এরকম করো নাকি? কে বললো না মিস আছি? নদী আছো? মহিমাকে ডাকছি, মহিমার কোনো উত্তর নাই।
আচ্ছা তানহা বলো, কোন বাজারে চাহিদার পরিবর্তন হলে যোগানও খানিকটা সাড়া দেয়? কোন ধরনের বাজারে হবে? স্থানীয় বাজার, জাতীয় বাজার, স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার? কোন ধরনের বাজার হবে এটা? ম্যাডাম প্রশ্নটা আরেকবার বলেন। কোন বাজারে চাহিদার পরিবর্তন হলে যোগানও খানিকটা সাড়া দেয়? অর্থাৎ চাহিদার সাথে সাথে স্বল্পকালীন যোগানও বাজার। কিছুটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে স্বল্পকালীন স্বল্পকালীন বাজার। বাজার। আচ্ছা, তারপর আছে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হওয়ার প্রক্রিয়া বা নিয়মকে কি বলে? জানাসিন বলো। দামের নিয়ম বলে। ভেরি গুড। সমগ্র বাজার কাঠামোকে কিসের ভিত্তিতে বিশ্লেষণ করা অধিক তাৎপর্যপূর্ণ? এটা ইফতি বলো। সমগ্র বাজার কাঠামোকে কিসের ভিত্তিতে বিশ্লেষণ করা অধিক তাৎপর্যপূর্ণ? প্রতিযোগিতার ভিত্তিতে, স্থানের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, বিকাশের ভিত্তিতে? প্রতিযোগিতার ভিত্তিতে ডেফিনেটলি। আচ্ছা, উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কি বলে? লামিয়া বলো। উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কি বলে? রেশনিং, ভর্তুকি, অনুদান, সরকারি ঋণ? সরকারি ঋণ না, ভর্তুকি না, ভর্তুকি বলে। উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যেটা দিবে সেটা হচ্ছে ভর্তুকি। সরকারি ঋণ অনেক বড় বড় কাজে দেওয়া হয়। আচ্ছা, নিচের কোনটি কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং মুক্ত বাজার? অর্থাৎ কোন বাজারে করও আরোপ করা হয় না, ভর্তুকিও দেওয়া হয় না এবং রেশনিংও থাকে না? একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, পূর্ণ প্রতিযোগিতা বাজার, একচেটিয়া প্রতিযোগিতা বাজার? আমি বলি, এটা বলো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ভেরি গুড। আচ্ছা, এই চ্যাপ্টারটা সবাই ভালো মতো পড়ে রাখবে। আমি হচ্ছে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার থেকে হোমওয়ার্ক তো দিয়েছি, হোমওয়ার্কটা তোমরা হচ্ছে আমাকে পাঠিয়ে দিবে। আর হচ্ছে এটা থেকে অল্প কিছু এমসিকিউ দিয়ে নিব, ছোট্ট একটা পরীক্ষা নিব, খুব বড় না। আর হচ্ছে একটা ওই যে সৃজনশীলের 4 নাম্বার যে অ্যান্সারটা ওইটা লিখে দিব। এখন আমাদের কাছে 10 মিনিটের মতো সময় আছে, নেক্সট ম্যাডাম চ্যাপ্টারটা শুরু হোমওয়ার্ক করে দিতে হবে। পাঠাবো মানে? লিখে ছবি তুলে পাঠিয়ে দিবে আমাদের যে গ্রুপে? হুম, আচ্ছা ঠিক আছে। এছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারটা শুরু করে দেই, ঠিক আছে? এখন আরো 10 মিনিটের মতো সময় আছে। আর ওইটা চ্যাপ্টারটা হচ্ছে ইয়ার 5 নাম্বার চ্যাপ্টারটা ভালো মতো পড়ো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, তারপর হচ্ছে পরীক্ষা নিব ওইটার উপর থেকে। ষষ্ঠ অধ্যায় খুললো সবাই। ষষ্ঠ অধ্যায় বলেছে জাতীয় আয়ের সম্পর্কে ধারণা দিয়েছে। আর 10 মিনিট আছে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে জাতীয় আয়ের সম্পর্কে ধারণা দিয়েছে। জাতীয় আয় পরিমাপ করার যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছে। প্রথমেই আছে মোট দেশজ উৎপাদন, অর্থাৎ যেটাকে জিডিপি বলি আমরা। একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। জিডিপির মধ্যে
জিডিপি জিএনপি যখন পড়বে, মোট জাতীয় আয় মোট দেশজ উৎপাদন যখন পড়বে, তখন খুব স্বাভাবিকভাবে এগুলা মানে কনফিউশন হতে পারে। যখন হচ্ছে লিখবে তখন হচ্ছে কি বলে একটা মানে প্যাচ লেগে যেতে পারে যে কোনটা পড়েছিলাম, জিডিপির মধ্যে কি পড়েছিলাম, জিএনপির মধ্যে কি পড়েছিলাম। তো একটা জিনিস হচ্ছে শর্টকাটে মনে রাখবে যে দেশজ উৎপাদন যখন তুমি পড়ছো তখন হচ্ছে তুমি ভৌগোলিক সীমানার কথা বলছো, ঠিক আছে, একটা দেশের ভৌগোলিক সীমানার কথা বলছো। আর জাতীয় আয় যখন পড়ছো তখন হচ্ছে তুমি ওই দেশের নাগরিকদের ইনকামের কথা বলছো। অর্থাৎ দেশজ উৎপাদনের মধ্যে হচ্ছে আমরা কনসিডার করব যে আমাদের দেশে বাংলাদেশের এই যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকুর মধ্যে যেই মানুষই আছে, তারা হোক বাংলাদেশি তারা হোক বিদেশি, তাদের সবার দ্বারা উৎপাদিত যে পণ্য ও সেবা, সেটার যেই ফাইনাল ভ্যালু ওইটা হচ্ছে ওইটা ক্যালকুলেট করে হচ্ছে আমরা জিডিপি পাই। আর জিএনপির মধ্যে আমরা পড়বো যে শুধু বাংলাদেশের নাগরিক, হোক তারা দেশে বসবাস করে বা দেশের বাইরে বসবাস করে, শুধু বাংলাদেশের নাগরিক দিয়ে যেই পণ্য বা সেবা উৎপাদিত হয় সেটার ফাইনাল ভ্যালু ক্যালকুলেট করে বা যোগ করে হচ্ছে আমরা মোট জাতীয় আয় পাবো। এই দুইটা জিনিস যদি হচ্ছে মনে রাখতে পারো তাহলে আশা করি ইনশাল্লাহ কনফিউশন হবে না। আচ্ছা, এখন হচ্ছে জিডিপিটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 কুইন্টাল ধান, 1000 জামা এবং 1000 কলম। তো জিডিপি হবে 100 কুইন্টাল ধান ইন্টু প্রতি কুইন্টাল ধানের বাজার দাম। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা একটা দেশের অভ্যন্তরে যেই জিনিসই উৎপাদিত হচ্ছে এটার ফাইনাল ভ্যালু বলতে বোঝায় যে এটা যখন ভোগ করার জন্য উৎপাদিত হচ্ছে, অর্থাৎ এটা ফার্দার প্রোডাকশনের কাজে ব্যবহার হবে না, যখন এটা কেনা হচ্ছে ভোগ করার জন্য, কনজিউম করার জন্য, ওই দামটাকে হচ্ছে আমরা জিডিপিতে নিয়ে আসবো। আচ্ছা, 100 কুইন্টাল ধানের দাম, তারপরে 1000 জামার দাম এবং 1000 কলমের দাম। এই মানে আমরা তো এখানে ধরে নিয়েছি যে এই তিনটা জিনিসই এক বছরে উৎপাদিত হয়। তা আসলে হচ্ছে এটা একটা এক্সাম্পলের জন্য, আসলে তো একটা দেশে এক বছরে হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস উৎপাদিত হয় এবং এই জিনিসগুলো যখন হচ্ছে ফাইনালি ভোগ করার জন্য আমরা কিনি, সেটাই হচ্ছে জিডিপিতে আসে। যেমন এখানে ধানের কথা বলেছে, এই ধান যদি কৃষক কোনো উৎপাদকের কাছে বিক্রি করে এবং সেই উৎপাদক সেই ধান থেকে হচ্ছে ধান থেকে কি হয়, ধান থেকে সে চাল বের করে বা অন্য কোনো জিনিস উৎপাদন করে, অন্য কোনো খাবার উৎপাদন করে বাজারজাত করে, তো সেই উৎপাদক যে কৃষক থেকে ধানটা কিনলেন সেটা কিন্তু জিডিপিতে আসবে না, আসবে ওই উৎপাদক সেটা নিয়ে ওটাকে প্রসেস করে যে বাজারে বিক্রি করলেন, তখন হচ্ছে তার থেকে আমরা যেটা কিনলাম সেই অ্যামাউন্টটা হচ্ছে বা সেই দামটা হচ্ছে জিডিপিতে আসবে। আচ্ছা, তারপরে বলেছে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসেবে চাল তৈরি হয় তাহলে আমাদেরকে হিসাবের সময় ধানের বদলে এই যে কথাটাই বলেছে যে চূড়ান্ত দ্রব্যের দামটা আমরা জিডিপিতে ধরি। ধান থেকে চূড়ান্ত দ্রব্য হিসেবে চাল তৈরি হয় তাহলে আমাদের হিসাবের সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসাবে নিতে হবে, তখন আর আমরা ধানের দামকে হিসাবে নিব না। তারপর হচ্ছে মোট জাতীয় আয় কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত আর্থিক বছরে কোন দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিট উপাদান আয় বলতে এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা আন্ডারলাইন করে রাখবে এবং এমসিকিউর জন্য খুব ভালোভাবে মনে রাখবে। শুধু এমসিকিউ না, তোমাদের সৃজনশীলের যে ক খ থাকে প্রশ্ন, ওগুলোর মধ্যেও থাকতে পারে। নিট উপাদান আয় বলতে কি বোঝায়? একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এই দুইয়ের বিয়োগফলকে বোঝায়। বোঝা গেছে এই জিনিসটা? নিট উপাদান আয় বলতে বোঝায় একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশ অর্থাৎ যে দেশের কথা আমরা বলছি সেই দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে, এই দুইয়ের বিয়োগফলকে বলে নিট উপাদান আয়। অর্থাৎ এমন ভাবে বলা যায় যে এক্সপোর্ট ইম্পোর্টের বিয়োগফলটা যেটা আমরা এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করে যেটা পাই সেটাকেও হচ্ছে নিট উপাদান আয় বলা যেতে পারে।
কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? সবাই চুপ করে আছো, বোঝা যাচ্ছে না, কোনো রেসপন্স নাই। তারপরে বলেছে এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। কোন পরিমাণটা ঋণাত্মক হলে বলেছে বলো? জানাসীন বলো। নির্জাতীয় কোনটা? ম্যাডাম আরেকবার নিট বলেন উপাদান প্রশ্নটা। আয়। হ্যাঁ এই যে আমি প্যারাটা পড়ছি, এখানে বলেছে এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে। হুম। এখানে কোন উপাদানটার কথা বলেছে? নিট উপাদান আয়ের কথা বলেছে। এই পরিমাণটা যখন ঋণাত্মক হবে তখন হচ্ছে জিএনপি জিডিপির চেয়ে কম হবে, আর যদি এটা ধনাত্মক হয় তাহলে জিএনপি জিডিপির চেয়ে বেশি হবে। আর বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টাই সত্য, অর্থাৎ বাংলাদেশে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হয়। তানহা বলো তো কি বুঝেছো? কই যায় এরা? এখন থেকে সবাই ভিডিও অন করে রাখবে, আছো নাকি নাই সেটাই বোঝা যায় না। ম্যাডাম আছি তো। বলো কি বুঝেছো? এই যে মোট দেশজ উৎপাদন মোট জাতীয় আয় পড়লাম, বুঝালাম, এখান থেকে কি বুঝেছো বা কি বুঝো নাই সেটা বলো। ম্যাডাম বলতে পারবো না। কেন বলতে পারবো না? কি বুঝছো সেটাও বলতে পারবে না, কি বুঝো নাই সেটাও বলতে পারবে না, এরকম হলে হবে? নেক্সট ক্লাস থেকে সবাই ভিডিও অন রাখবে। তার মধ্যে আচ্ছা মিস। ক্লাস শুরুর সময় যে কয়টা ছিল ওই কয়টা এখন পর্যন্ত নাই, এখন আবার লিভ নিয়েছে। আচ্ছা যাক, আর সময় নাই। মোট জাতীয় আয় মোট দেশজ উৎপাদন এই পর্যন্তই থাক। আর হচ্ছে হোমওয়ার্ক যেটা দিয়েছে এটা সবাই করবে। আর পঞ্চম অধ্যায়টা নেক্সট ক্লাসের আগে ভালো মতো পড়ে রাখবে, পরীক্ষা নিব। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি ক্লাস। ওকে মিস। মিস। ঠিক আছে, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে।